হ্যালো স্টুডেন্টস, ভিডিওর শুরুতে আমি খুবই ক্ষমা প্রার্থী, কারণ মাঝখানে আমি প্রায় এক সপ্তাহের বেশি ভিডিও দিতে পারিনি। আশা করি এবারে আমি রেগুলার যেভাবে ভিডিওগুলো আগে দিতাম সেভাবে আমি হয়তো রেগুলারিটি মেনটেনটা করতে পারবো। আমরা জানি যে কিছু প্রিপোজিশনের ব্যবহার, যেমন অন, যেমন ওভার, যেমন অ্যাবাভ, এই তিনটে যে শব্দ, এই শব্দের অ্যাকচুয়ালি তিনটেরই অর্থ একই। জানি আমরা যে উপরে অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমরা কি জানি যে এই তিনটে শব্দ আমরা বাক্যের মধ্যে কি কি অর্থে বা কি কি কোন কোন অর্থে আমরা উপরে অর্থে ব্যবহার করি, সেগুলো আমরা জেনে নেব। অনটা কোনো বস্তুর লেগে থাকা অথবা ছুঁয়ে থাকা অবস্থায় যদি সেই উপরে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনটা ব্যবহার করি। যদি এরকম কোনো একটা বক্স হয়, তার উপর যদি বলটা লেগে থাকে এরকম উপরে বোঝানোর জন্য, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। ওভারটা আমরা কখন ব্যবহার করব না, অবশ্যই উপরে বোঝাবে, কিন্তু দুজনের মধ্যে বা দুটি জিনিসের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, সেরকম উপরে অর্থে বোঝাতে আমরা অ্যাকচুয়ালি ওভার ব্যবহার করা হয়। যেমন মাথার উপর ফ্যানটা ঘুরছে, এই ডিস্টেন্স বোঝানোর জন্য আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করি না, ওভার ব্যবহার করি। অ্যাবাভটা আমরা কখন ব্যবহার করব, অবশ্যই একটা কোনো বড় ডিস্টেন্স বোঝানোর জন্য, সেক্ষেত্রে আমরা কি করি না, অ্যাবাভ ব্যবহার করি। অর্থাৎ যেমন মাথার উপর আকাশটি, মাথার উপর সূর্যটি, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করি। তিনটের অর্থ উপরে, কিন্তু ডিফারেন্ট অর্থে ব্যবহার করা হয়। এরকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমরা প্রিপোজিশন রিলেটেড, যেগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রিপোজিশন কি, প্রিপোজিশনের ভাগগুলো কি কি হয়, প্রিপোজিশনগুলো জেনারেলি আমরা কোন কোন অর্থে ব্যবহার করি, এবং প্রিপোজিশনগুলোকে ব্যবহার করতে গিয়ে প্রায়শই আমরা কনফিউজ হয়ে যাই, কারণ কিছু কিছু প্রিপোজিশনের অর্থ একে অপরের সঙ্গে মিলে যায়। তো সেই জিনিসগুলোকে আমরা খুব সুন্দর এরকম কিছু ছবি অথবা কিছু ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা জিনিসগুলোকে বুঝে নেব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ না করে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে তোমরা ডিটেলস একটা কনসেপ্ট পেয়ে যাবে। চলো আমরা বিষয়ের মধ্যে যাই। যদি আমরা প্রিপোজিশনের এক্সপ্লেনেশন করতে যাই বা যদি ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমরা বলতে পারি যে এই শব্দের মধ্যে ভাঙলে প্রি বলে একটি কথা পাবো, আর একটি কথা পাবো আমরা পজিশন, তাই না? তাহলে প্রি কথার অর্থ কি না, প্রি কথার হচ্ছে বিফোর, অর্থাৎ পূর্বে, বা যেটাকে আমরা আগে বলি। পজিশন কথার অর্থ হচ্ছে কি, অবস্থান, অথবা যেটাকে আমরা বলবো বসানো, তাই না? তাহলে আমি যদি দুটো শব্দকে বা দুটো পাঠকে যদি আমরা একসঙ্গে যুক্ত করে নিয়ে বলি, তাহলে আমরা বলতে পারি পূর্বে অবস্থান বা পূর্বে বসানো। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে শব্দ পূর্বে বসানো হয় বা আগে বসানো হয়। এইবার আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে পূর্বে তো বসানো হবে শব্দগুলোকে, কিন্তু এই শব্দগুলোকে কার পূর্বে বসানো হবে না, যে শব্দগুলোকে আপাতপক্ষে নাউন বা প্রোনাউনের পূর্বে বসানো হয়, তাদেরকে আমরা বলবো প্রিপোজিশন। এবং যদি আমরা এটাকে ইন ডিটেল সংজ্ঞা দিতে চাই, তাহলে যে শব্দ নাউন প্রোনাউনের সঙ্গে বসে নাউন প্রোনাউনের আগে বসানো হয় এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যে শব্দ, সেই শব্দগুলোকে আমরা বলি প্রিপোজিশন, বাংলায় যেটাকে আমরা বলি পদান্বয়ী অব্যয়। এবার প্রিপোজিশনের যদি আমরা একটু ডিটেলস দেখি, তাহলে দেখবো যে প্রিপোজিশনটাকে তিনটে টাইপসে ভাগ করা হয়। প্রিপোজিশনের তিনটে টাইপস হয়। তিনটে টাইপস কি কি, যেমন জেনারেল কিছু প্রিপোজিশনের তিনটে ভাগ হয়, যেমন যেটাকে আমরা বলি সিম্পল প্রিপোজিশন, একটা হয় কমপ্লেক্স প্রিপোজিশন, আর একটাকে আমরা বলি কম্পাউন্ড প্রিপোজিশন। এই তিন ধরনের প্রিপোজিশনের ভাগ হয়। এবার সিম্পল প্রিপোজিশন কোনগুলো, যেমন জেনারেলি আমরা অন, ইন, অফ ইত্যাদিকে আমরা বলতে পারি সিম্পল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো, যেগুলোকে যৌগিক প্রিপোজিশন বলা হয়, যেমন উদাহরণ হিসেবে লিখতে পারি ইনটু, আপ টু, এই যে শব্দগুলি, এই শব্দগুলি হচ্ছে আমার কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ। এবং যদি আমরা কমপ্লেক্স প্রিপোজিশনের কথা ভাবি, তাহলে কমপ্লেক্স প্রিপোজিশন বিশেষ করে যেমন আমরা বলতে পারি বিসাইড, এই যে শব্দটি, এই শব্দটি আপাতপক্ষে একটা কমপ্লেক্স প্রিপোজিশনের উদাহরণ। এই গেল মোটামুটি প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের কয়েকটি ভাগ সম্পর্কে আমরা পড়ে নিলাম। এরপরে আমি যেটা বলেছিলাম যে প্রিপোজিশনগুলোকে সাধারণত আমরা কোন কোন অর্থে ব্যবহার করি, সেগুলো আমরা একটা একটা করে জেনে নেব। সেই অর্থ অনুযায়ী আমরা প্রিপোজিশনের কয়েকটি ব্যবহার জেনে নিই। যেমন কিছু কিছু বাক্যের মধ্যে আমরা দিক বোঝাবো, অর্থাৎ ডিরেকশন যেটাকে আমরা বলি, যেমন আমরা টু ব্যবহার করতে পারি, যেমন আমরা ফ্রম ব্যবহার করতে পারি। এই সমস্ত শব্দগুলোকে আমরা দিক বা ডিরেকশন অর্থে ব্যবহার করতে পারি। অবস্থান বোঝাতে যেমন আমরা বলতে পারি আপ, ডাউন, হ্যাঁ, যেমন ধরো আমরা লিখতে পারি টু, যেমন ধরো লিখতে পারি ইন। এই যে শব্দগুলি, এই শব্দগুলি আপাতপক্ষে কোনো না কোনো অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন স্থান বোঝানোর জন্য যেমন আমরা লিখতে পারি অন, স্থান বোঝানোর জন্য যেমন ইন, তাই না? এই যে শব্দগুলো, অথবা অ্যাট,
এই সমস্ত শব্দগুলোকে স্থান বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। কোনো মাধ্যম বোঝানোর জন্য যেমন আমরা বাই এবং উইথ যে শব্দগুলি, এই শব্দগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। সময় বোঝানোর জন্য সময়ের ক্ষেত্রে আমরা যেমন অ্যাট, যেমন ইন, যেমন অন ইত্যাদি ইত্যাদি শব্দগুলো অথবা প্রিপোজিশনগুলোকে আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপরে আমরা প্রিপোজিশনগুলোকে, যেগুলোকে নিয়ে আমরা বেশিরভাগই কনফিউজ হয়ে যাই, সেই সমস্ত প্রিপোজিশনগুলোকে আমরা কিছু ডায়াগ্রামের মধ্য দিয়ে খুবই ইজিলি বুঝে নেব, যাতে করে আমাদের প্রিপোজিশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে সবকিছুই আমাদের মনে থাকে। দেখে নাও, লিখেছি অন, ওভার, অ্যাবাভ, যেগুলো নিয়ে প্রায়শই আমরা কনফিউজ হয়ে যাই। অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। আমি বললাম কিভাবে এগুলোকে আমরা মনে রাখবো। যেমন অন শব্দটির ক্ষেত্রে আমরা কি করবো না, কোনো বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, যদি কোনো কিছু জিনিসের উপর ছুঁয়ে থাকে সেরকম অর্থে আমরা অন ব্যবহার করব। আবার কোনো বস্তুর থেকে কিছুটা উপরে বোঝালে সেক্ষেত্রে আমরা অল্প ডিস্টেন্স বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা ওভার কথাটা ব্যবহার করব। এবং যখন উপরে অর্থে বোঝাবে বাট সেটা একটা লং ডিস্টেন্স বোঝাবে, দীর্ঘ কোনো গ্যাপ বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, আপাতপক্ষে অ্যাবাভ ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আমি ধরো লিখলাম একটা বাক্য, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপর। এক্ষেত্রে টেবিলটা হচ্ছে আমার নাউন, নাউনের আগে একটা শব্দ ব্যবহার করা আছে যেটা পজিশন বোঝানোর জন্য, সেটা হচ্ছে অন, অর্থাৎ উপরে অর্থে। বইটি টেবিলের উপর, অর্থাৎ বইটি এবং টেবিলের মধ্যে একটা সম্পর্ক থাকে, দুটো জিনিস একে অপরের মধ্যে ছুঁয়ে থাকে। যেহেতু ছুঁয়ে থাকা উপরে অবস্থান বোঝাবে, সেক্ষেত্রে আমরা এখানে অন প্রিপজিশন ব্যবহার করব। আবার আমি লিখতে পারি দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। সেকেন্ড যে বাক্যটি লিখলাম সেক্ষেত্রে আমার এখানে হেড শব্দটি নাউন, তার আগে আমি ওভার শব্দটিকে ব্যবহার করেছি, এটা একটা প্রিপজিশন, অবশ্যই অবস্থান বোঝাচ্ছে। মাথার উপর আমার ফ্যানটা ঘুরছে, অর্থাৎ এখানে মাথাটির সঙ্গে ফ্যানের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটোর মধ্যে একটা ডিস্টেন্স বোঝাচ্ছে এবং সেটা একটা অল্প ডিস্টেন্স। সেই উপরে অর্থে কিন্তু আমরা ওভার ব্যবহার করব। আবার অ্যাবাবের যদি ব্যবহার দেখি তাহলে আমি লিখতে পারি দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, মানে সূর্যটি হয় আমাদের মাথার উপর। এক্ষেত্রে হেডটি নাও, হেডের আগে অ্যাবাভ শব্দটি ব্যবহার করা, অ্যাবাভ শব্দটিও এক্ষেত্রে কিন্তু আপাতপক্ষে উপরে অর্থে ব্যবহার করা, কিন্তু এই উপরেটা কিন্তু মাথা এবং আমাদের সূর্য, তার মধ্যে কিন্তু একটা লং ডিস্টেন্স আছে, আর সে কারণে লং ডিস্টেন্স বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। এইভাবে আমরা পরপর গ্রুপ ওয়াইজ একটা কয়েকটি প্রিপজিশনের ব্যবহার আমরা ছবির মাধ্যমে বুঝে নেব। যেমন ইন আর ইনটু, দুটো শব্দের অর্থ কিন্তু একই, যেগুলো ব্যবহার করতে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। ইন মানেও মধ্যে বোঝায়, ইনটু মানেও মধ্যে বোঝায় বা ভিতরে বোঝায়। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? এটাকে ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো বস্তু অলরেডি তার পজিশনটা কোনো কিছু জিনিসের মধ্যে অলরেডি আগে থেকেই আছে, সেই অর্থে আমরা এখানে ইন ব্যবহার করব। ইনটুটা কিভাবে ব্যবহার করব না, কোনো বস্তু যেটা বাইরে আছে যখন সেটা ভিতরে প্রবেশ করবে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা অর্থে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, ইনটু ব্যবহার করি। আমরা বাক্যের মধ্যে একটু প্রয়োগ করে দেখে নিই। যেমন হি ইজ ইন হিজ রুম, কথাটির অর্থ কি না, কথাটির অর্থ হচ্ছে সে তার ঘরের মধ্যে বা রুমের মধ্যে। এখানে ইন কথাটি অলরেডি তার আগে থেকে পজিশনটা ঘরের মধ্যেই বোঝাচ্ছে, তাই এখানে ইন ব্যবহার করলাম। আবার ধরো আমি লিখলাম দ্য ম্যান কেম ইনটু হিজ রুম। আমি সেকেন্ড যে বাক্যটা লিখলাম, এই বাক্যের মধ্যে আমি লিখলাম যে মানুষটি অ্যাকচুয়ালি বাইরে থেকে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। বাইরে থেকে ভিতরে প্রবেশ করার জন্য সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি, অর্থাৎ সেই অর্থে আমরা এখানে ইনটু ব্যবহার করতে পারি। এই গেল ইন এবং ইনটুর ব্যবহার। অন্য দিক থেকে আমরা তৃতীয় যে জোড়াটা লিখেছি সেটা হচ্ছে বাই আর উইথ, দুটোর অর্থ একই হয়, দ্বারা অথবা দিয়া ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা বস্তুর মাধ্যম ইত্যাদি বোঝায়। এবার এগুলো কোন ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব না, বাইটা জেনারেলি ব্যবহার করা হয় কোনো পার্সনের দ্বারা বোঝালে, ব্যক্তির দ্বারা বোঝালে, আর উইথটি ব্যবহার করা হয় আপাতপক্ষে কোনো বস্তু, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি অবজেক্টের দ্বারা বোঝালে। এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হিসেবে আমি লিখতে পারি দ্য ম্যান কিল্ড দ্য rat with a stick, অর্থাৎ এই বাক্যটির মধ্যে আমি লিখলাম মানুষটি একটি ইঁদুর হত্যা করেছিল বা ইঁদুরকে মেরেছিল একটা লাঠি দিয়ে। সেক্ষেত্রে আমরা
উইথ কথাটি ব্যবহার করেছি। কেন? কারণ স্টিকটি আমরা জানি একটা অবজেক্টের এক্সাম্পল, অর্থাৎ বস্তুর উদাহরণ। সেকেন্ড যদি আমরা বাক্যটা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। অর্থাৎ যে কথাটার অর্থ হচ্ছে এটাই যে রাবণ হত্যা হয়েছিলেন রামের দ্বারা। এক্ষেত্রে রামের দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে বলে সেক্ষেত্রে আমরা রামের আগে বাই প্রিপোজিশন ব্যবহার করলাম, অর্থাৎ ব্যক্তির আগে হলে সেখানে বাই ব্যবহার করব এবং বস্তুর দ্বারা বোঝালে সেখানে আমরা উইথ ব্যবহার করব। এরপরে আমরা চতুর্থ পেয়ার অফ প্রিপোজিশনটা দেখে নিই। সেক্ষেত্রে আমরা বিটুইন এবং অ্যামাং এই দুটো শব্দের ব্যবহার বা দুটো প্রিপোজিশনের ব্যবহার দেখে নেব। দুটোর কিন্তু অর্থ একই বোঝায়, মাঝ বরাবর এই অর্থে ব্যবহার করা হয়। এবার বিটুইনের প্রয়োগ আর অ্যামাং এর প্রয়োগটা কিভাবে হয়, যদি আমরা এটাকে ডায়াগ্রাম বা ইমেজের মধ্যে দিয়ে জিনিসটা বুঝি, যে কোনো কিছু জিনিস দুজনের মধ্যে ভাগ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব, বিটুইন শব্দটিকে ব্যবহার করব। এক্সাম্পল দেখে নাও, আমি ধরো লিখলাম দ্য কেক ওয়াজ ডিভাইডেড বিটুইন টু বয়েজ। কথাটির অর্থ হচ্ছে কি না, কেকটিকে ভাগ করা হয়েছিল দুজন ছেলের মধ্যে, অর্থাৎ এখানে ভাগীদার দুজন, সেই অর্থে দুজনের মধ্যে ভাগ করার জন্য সেখানে আমরা বিটুইন শব্দটিকে ব্যবহার করলাম। আবার এমন কথাটি তাহলে কোন অর্থে ব্যবহার করা হবে না, এমনটি সাধারণত অনেকের মধ্যে ভাগ করা বোঝাবে। এটাকেও যদি আমরা ডায়াগ্রামের মধ্যে দিয়ে বুঝি তাহলে কোনো একটা বস্তু যার ভাগীদার বা অংশীদার অনেকজন ব্যক্তি, মানে এটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, সেই অর্থে সেখানে আমরা এমন কথাটা ব্যবহার করব। এক্সাম্পল দেখে নিই, আমি একইভাবে বাক্যটাকে এভাবে লিখতে পারি, দ্য কেক ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য বয়েজ। অর্থাৎ কথাটির অর্থ এটাই জানাচ্ছে যে কেকটিকে ভাগ করে দেওয়া হয়েছিল ছেলেগুলির মধ্যে, এখানে ছেলেগুলির সংখ্যা অনেকে, তা সেই অর্থে এখানে আমরা কি ব্যবহার করলাম না, সেখানে আমরা এমন কথাটা ব্যবহার করলাম। এভাবেই আমরা বিটুইন এবং অ্যামাং এর ব্যবহারটাকে মনে রাখতে পারি। এরপরে আমরা পঞ্চম যে গ্রুপটাকে লিখেছি সেই গ্রুপটা হচ্ছে কি অ্যাট এবং ইন এর ব্যবহার। দুটো জিনিসই কিন্তু কোনো কিছুর পজিশন বোঝানোর জন্য, মানে প্রিপোজিশন হিসাবে কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য, অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবার অ্যাটটাকে আমরা কোথায় ব্যবহার করি না, অ্যাটটাকে জেনারেলি আমরা জানি যে ছোট জায়গার আগে ব্যবহার করা হয়, ঠিক আছে, ছোট জায়গার আগে। আর ইনটিকে কখন ব্যবহার করা হবে, অবশ্যই বড় জায়গার আগে। যেমন আমরা জানি, আমি ধরো লিখলাম আই লিভ অ্যাট বাসন্তী। আমি একটা ছোট্ট কোনো গ্রামে বাস করি, যে গ্রামটির নাম হচ্ছে বাসন্তী। সেখানে আপাতপক্ষে বাসন্তী শব্দটির আগে আমি এখানে অ্যাট ব্যবহার করলাম, কারণ এটা ছোট জায়গা। আবার আমি এভাবেও লিখতে পারি, আই লিভ ইন কলকাতা। কলকাতা একটা সিটি, একটা শহর বা নগর যেটাকে বলা হয়। সেক্ষেত্রে কলকাতা একটি বড় জায়গা, বিগ প্লেস বলে তার আগে আমি এখানে ইন ব্যবহার করলাম। এরপর আমরা সিক্সথ যে পেয়ারটা লিখেছি সেটা হচ্ছে বিলো এবং আন্ডারের ব্যবহার। দুটি প্রিপোজিশন, যে দুটি প্রিপোজিশন আপাতপক্ষে নিচে অর্থে ব্যবহার করা হয়, বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, এই কারণে এটা কনফিউশন তৈরি হয়। এবার এগুলোকে যদি আমরা ব্যবহার দেখি তাহলে ব্যবহারটা ঠিক এভাবে হয়, ধরো কোনো একটা জিনিস যে জিনিসের অল্প নিচে আছে সেই অর্থে আমরা এখানে অ্যাকচুয়ালি কিন্তু বিলো শব্দটাকে ব্যবহার করি। আর কোনো জিনিস যে জিনিসটার নিচে বোঝাবে ঠিকই কিন্তু তার ডিস্টেন্সটা একটু বেশি বোঝায়, সেই অর্থে আমরা এখানে কিন্তু আন্ডার কথাটা ব্যবহার করি, ঠিক আছে। আমি ধরো লিখলাম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি হয় টেবিলের নিচে, সেখানে ডিস্টেন্সটা অনেকটা কম হয়, বেশি হয়, সেই অর্থে এখানে আন্ডার। আর বিলোটা হচ্ছে সাধারণত আমি কিছু বই রেখেছি ডেস্কের নিচে, তাহলে সেই অর্থে ডেস্ক এবং বইগুলির ডিস্টেন্সটা কম হয়, সেক্ষেত্রে আমরা এখানে বিলো শব্দটিকে ব্যবহার করতে পারি। অন্যদিকে আমি লিখেছি বিসাইড এবং নিয়ার, দুটোই কিন্তু পাশে বা নিকটে অর্থে ব্যবহার করা হয়। এবার এগুলোর ব্যবহারটা ঠিক এভাবে মনে রাখতে পারি আমরা, বিসাইড বলতে কোনো বস্তুর পাশে এরকম অর্থে ব্যবহার করা হয়, আর নিয়ারটা কিভাবে ব্যবহার করা হয়, কোনো বস্তু আরেকটি বস্তুর পাশাপাশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমি ধরো লিখতে পারি আই লিভ বিসাইড এ মার্কেট। অর্থাৎ এই কথাটির অর্থ হলো আমি একটা মার্কেটের পাশে বসবাস করি। আমি মার্কেটের পাশে বোঝানোর জন্য সেখানে বিসাইড শব্দটি ব্যবহার করলাম। আবার আই লিভ বিসাইড এ নিয়ার দ্য পোস্ট অফিস। অর্থাৎ দুটো জিনিস কিন্তু একে অপরের কাছাকাছি বোঝানোর জন্য সেখানে আমার বাড়িটি এবং পোস্ট অফিসের মধ্যে দূরত্বটা কম, সেই অর্থে কাছাকাছি কম দূরত্বের পাশাপাশি বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা নিয়ার শব্দটিকে ব্যবহার করি।
এছাড়াও কিছু যেমন কনফিউশন হয়, যেমন বিসাইডস কথাটা ব্যবহার করা হয়, আবার বিসাইড কথাটা ব্যবহার করা হয়। বিসাইডটা তো আমরা এক্ষুনি পড়লাম, যেটা হচ্ছে আপাতপক্ষে পাশে অর্থে ব্যবহার করা হয়। বিসাইডস এর ব্যবহারটা কিরকম না, বিসাইডসটা হচ্ছে ছাড়া অথবা ব্যতীত অর্থে ব্যবহার করা হয়। এখানে ব্যতীত বলতে কিরকম, যদি আমি এটাকে একটা এক্সাম্পল দিই তাহলে এইভাবে লিখতে পারি যে ব্যক্তিটি বাংলা ব্যতীত ইংরেজি জানেন। তাহলে দ্য ম্যান নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, মানে বাংলা ব্যতীত ইংরেজি জানা, সেখানে ব্যতীত বা ছাড়া অর্থে এখানে বিসাইড শব্দটাকে ব্যবহার করা হয়। বিহাইন্ড এবং আউট অফ, এই দুটো শব্দের যদি আমরা ব্যবহার দেখি তাহলে দেখতে পাবো যে বিহাইন্ড শব্দটি কোনো কিছু জিনিসের পিছনে অর্থে ব্যবহার করা হচ্ছে, আর আউট অফ কথাটি ঠিক সম্পূর্ণ আলাদা, ঠিক অনেকটা ইনটুর অপোজিট বলা যেতে পারে। মানে কোনো একটা জিনিস, যে জিনিসটা ভিতর থেকে বাইরে গেল, সেই অর্থে এখানে আমরা আউট অফ কথাটা ব্যবহার করতে পারি। বিহাইন্ডটা যেমন আই লিভ বিহাইন্ড দ্য পোস্ট অফিস, আমি পোস্ট অফিসের পিছনে বসবাস করি, সেক্ষেত্রে আমি বিহাইন্ড শব্দটা ব্যবহার করতে পারি। আউট অফটা কিরকম না, ইনটুর ঠিক বিপরীত। ইনটুতে কি হয় না, বাইরে থেকে ভিতরে প্রবেশ বোঝায়, আর আউট অফটা হচ্ছে ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া। দ্য ম্যান ওয়েন্ট আউট অফ দ্য হাউস বা আউট অফ দ্য রুম, মানে রুমের থেকে সে বাইরে বেরিয়ে গেল, সেই অর্থে আপাতপক্ষে আমরা কি ব্যবহার করতে পারি, বিহাইন্ড এবং আউট অফ ব্যবহার করতে পারি। টু এবং ফ্রম, টুটা কিরকম ব্যবহার করা হয় কোনো ডিরেকশন অর্থে, ফ্রমটাও ডিরেকশন অর্থে ব্যবহার করা হয়, মানে কোনো জিনিসের দিকে যাওয়া বোঝালে সেখানে টুটা ব্যবহার করা হয়, আর কোনো জিনিস থেকে চলে যাওয়া সেই অর্থে আমরা এখানে কি ব্যবহার করি, ফ্রম ব্যবহার করি। এগুলোর এক্সাম্পল জাস্ট আমি মুখে দিতে পারি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, সেখানে টুটা হচ্ছে দিক অর্থে ব্যবহার করা হয়েছে। ফ্রমটা হচ্ছে কি, আই অ্যাম কামিং বা আই অ্যাম রিটার্নিং ফ্রম দ্য স্কুল, আমি স্কুল থেকে ফিরছি, সেক্ষেত্রে আমরা টু এবং ফ্রম ব্যবহার করতে পারি। এছাড়াও অন্যান্য কিছু প্রিপোজিশন যেগুলো আছে, যে ব্যবহারগুলোকে নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হই। ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে যদি সেই জিনিসগুলোকে আমরা একটা ভিডিওর মধ্যে বুঝতে যাই। আমি এরপরের ভিডিওতে প্রিপোজিশন রিলেটেড যে ভিডিওতে আমি তোমাদের প্রিপোজিশনগুলো স্পেসিফিক কিছু ব্যবহার, মানে যেমন ইনটা কোথায় বসানো হয়, অনটা কোথায় বসানো হয়, সেপারেট কিছু প্রিপোজিশন নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলের মধ্যে করে দেবো। তো যাই হোক, এই গেল প্রিপোজিশন রিলেটেড কিছু ইনফরমেশন যেগুলো আমার দেওয়ার দরকার ছিল এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ইনফরমেটিভ হবে। থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।